ঘরে বাইরে উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো। ঘরে বাইরে উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় ১৯১৫ মে থেকে ১৯১৬ খ্রিস্টাব্দর এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিস্টাব্দে। ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্রগুলির নাম করো। ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল বিমলা, সন্দীপ ও নিখিলেশ। ঘরে বাইরে উপন্যাসে কটি পর্ব আছে? ঘরে বাইরে উপন্যাসটিতে মোট ১৮টি পরিচ্ছেদ বা পর্ব আছে। ঘরে বাইরে উপন্যাসে বিমলা, নিখিলেশ ও সন্দীপের আত্মকথার সংখ্যা কটি করে? ঘরে বাইরে উপন্যাসে বিমলার আত্মকথা ৭টি, সন্দীপের ৪টি এবং নিখিলেশের আত্মকথা ৭টি। ঘরে বাইরে উপন্যাসের প্রথম আত্মকথা কার? বিমলার আত্মকথা দিয়ে ঘরে বাইরে উপন্যাস শুরু হয়েছিল। বিমলা অমূল্যর কাছ থেকে প্রণামী হিসাবে কী চেয়েছিল? বিমলা অমূল্যর কাছ থেকে প্রণামী হিসাবে তার পিস্তলটি চেয়েছিল। ভাইফোঁটার প্রণামী উক্তিটি কার? প্রণামীটি কী ছিল? উদ্ধৃত উক্তিটি বিমলার। ভাইফোঁটার প্রণামী হল অমূল্যর কাছ থেকে পাওয়া পিস্তলটি। নিখিলেশ তার বড় বৌদি এবং মেজ বৌদিকে প্রতি বছর কত টাকা করে দিত এবং কোন সময়ে? প্রতি বছর পুজোর সময় নিখিলেশ তার বড় এবং মেজ বৌদিকে ৩,০০০ টাকা করে প্রণামী দিত। বড় এবং মেজ বৌদিকে দেবার জন্য টাকা নিখিলেশ কোথায় রেখেছিলেন? বড় এবং মেজ বৌদিকে দেবার জন্য টাকা নিখিলেশ কাপড় ছাড়বার ছোট্ট কুঠুরি ঘরে লোহার সিন্দুকে রেখেছিলেন। বিমলা সন্দীপকে টাকাটা কিভাবে দিয়েছিল? বিমলা নিখিলেশের দেরাজ থেকে গিনি চুরি করে তা সন্দীপের হাতে তুলে দিয়েছিল। বিমলা কত টাকা মূল্যের সোনার গিনি এনেছিল? বিমলা ৬,০০০ টাকার গিনি সন্দীপের কাছে এনেছিল। অমূল্য বিমলাকে কি বলে সম্বোধন করত? অমূল্য বিমলাকে রানী দিদি বলে সম্বোধন করত। মেয়েরা যে দেবী উক্তিটি কার? উক্তিটি ঘরে বাইরে উপন্যাসে সন্দীপের শিষ্য অমূল্যচরণের। গিনিগুলি নিয়ে যাবার জন্য সন্দীপ বিমলার থেকে কি চেয়েছিল? গিনিগুলি মুড়ে নিয়ে যাবার জন্য সন্দীপ বিমলার কাছ থেকে একটি রুমাল চেয়েছিল। এই ধাক্কা আমি মাথায় করে নিয়েছি। কোন ধাক্কা কে মাথায় করে নিয়েছিল? গিনি পেয়ে উচ্ছ্বাসে সন্দীপ বিমলার কাছাকাছি এলে বিমলা তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এখানে তার কথা বলা হয়েছে। বিমলা মেজ জাঁকে আনুমানিক কত টাকা মূল্যের গয়না দিতে চেয়েছিল? বিমলা নিজের থাকা গয়নার বাক্সের ৩০-৩৫ হাজার টাকার গয়না ছিল, যার সেটি সে মেজ জাঁকে দিয়ে দিতে চেয়েছিল। আমি এ কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আমি কে? কথাটি কী ছিল? এখানে আমি হলো বিমলা। তিনি অমূল্যকে ছিনিয়ে নিতে চান। সন্দীপ বিমলাকে একথা বলায় বিমলা চুপ করেছিল। আমি সব মানতে পারি, হার মানতে পারি না। কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি? বিমলা অমূল্যের সঙ্গে আলাদা কথা বলতে চায়। এ কথা শুনে সন্দীপ তার সঙ্গেও আলাদা কথা বলতে হবে বলে জানিয়ে উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন। বিমলা অমূল্যকে গয়নার বাক্স দিয়েছিল কেন? বিমলা তার নিজের গয়না বিক্রি করে ৬,০০০ টাকা নিখিলেশের দেরাজে রাখার জন্য অমূল্যকে গয়না বিক্রি করতে দিয়েছিল।
সন্দীপ নিখিলেশরা কলেজে কোন কবির কবিতা নিয়ে তর্জমার লড়াই করতেন? সন্দীপ নিখিলেশরা কলেজে ব্রাউনিংয়ের কবির কবিতা নিয়ে তর্জমা করতেন। সন্দীপ নিখিলেশদের কোন বন্ধু নিমক মহালের ইন্সপেক্টর হয়েছিল? সন্দীপ নিখিলেশদের বন্ধু দক্ষিণাচরণ নিমক মহালের ইন্সপেক্টর হয়েছিল। অমূল্য মায়ের হাতের কোন রান্না ভালোবাসত? অমূল্য মায়ের হাতের পিঠে ভালোবাসত। অমূল্য বিমলার কাছ থেকে কোন খাবার খেতে চেয়েছিল? অমূল্য বিমলার কাছ থেকে পিঠে খেতে চেয়েছিল। সন্দীপের মহিষমর্দিনী পূজার প্রধান সহযোগী কে ছিল? সন্দীপের মহিষমর্দিনী পূজার প্রধান সহযোগী ছিল নিখিলেশের পাশের এলাকার জমিদার হরিশ কুণ্ডু। মহিষমর্দিনী পূজার স্তব কে রচনা করে দিয়েছিল? কবির এবং বিদ্যাবাগীশ মহাশয় সন্দীপের মহিষমর্দিনী পূজার স্তব রচনা করে দিয়েছিল। নিখিলেশের এলাকায় মৌলবী প্রচারকরা কোথা থেকে আসতেন? মৌলবী প্রচারকরা ঢাকা থেকে নিখিলেশের এলাকায় আসতেন। এবারে বুঝলুম ঠেকানো শক্ত হবে। কে কি বুঝেছিলেন? এলাকায় গোহত্যা ঠেকানো মুশকিল হবে বলে নিখিলেশ মনে করেছিলেন। নিখিলেশের কোন কাছারিতে ডাকাতি হয়েছিল? নিখিলেশের চকুয়ার কাছারির থেকে 7,500 টাকার মধ্যে 6,000 টাকা ডাকাতি হয়ে গিয়েছিল। চকুয়ার কাছারিতে ডাকাতের গুলিতে কে জখম হয়েছিল? চকুয়ার কাছারিতে ডাকাতের গুলিতে জখম হয়েছিল কাশেম সর্দার। স্বদেশীরা নদীর ধারে নিখিলেশকে নিয়ে কি করেছিল? স্বদেশীরা নদীর ধারে নিখিলেশের কুশ পুত্তলিকা দাহ করেছিল। নিখিলেশের মেজ বৌদি শান্তি সস্তায়নের জন্য কাকে ডেকে এনেছিল? নিখিলেশের মেজ বৌদি কেনারাম পুরোহিতকে শান্তি সস্তায়নের জন্য ডাকিয়ে এনেছিলেন। নিখিলেশের কাছারিতে ডাকাতির পর পুলিশ কাকে ধরেছিল? নিখিলেশের কাছারিতে ডাকাতির পর পুলিশ কাশেম সর্দারকে ধরেছিল। আর আশীর্বাদে পারবো দিদি কে কি পারার কথা বলেছিল? বিমলার কথায় অমূল্য 2,000 টাকা যেখান থেকে এনেছিল সেখানে ফিরে দিয়ে আসবে বলেছিল। মেয়েটি সুলক্ষণা সতীলক্ষ্মী হবে। কোন মেয়েটির কথা বলা হয়েছিল? কে তাকে এমন কথা বলেছিল এবং কেন বলেছিল? ঘরে বাইরে উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র বিমলার সম্পর্কে কথাটি বলা হয়েছিল। বিমলার রাজার ঘরে বিয়ে ঠিক হওয়ার পর শ্বশুরবাড়ি থেকে একজন দৈবজ্ঞ এসে বিমলার হাত দেখে এই কথাটি বলেছিলেন। বিমলার স্বামীর পরিচয় দাও। বিমলার স্বামীর নাম নিখিলেশ। তিনি শিক্ষিত MA পাস ব্যক্তিত্ব। রাজবাড়ির ছেলে হয়েও মদ্যপান বা অন্যান্য কোনো নেশায় আকৃষ্ট হয়নি। তার চরিত্রের কোনো চঞ্চলতা বিমলা খুঁজে পায়নি। পিতামাতা ও বড় দাদাদের মৃত্যু হওয়ার পর সে বাড়ির কর্তা হিসাবে তার দায়িত্ব পালন করে চলেছে। এমন তেমন এলোমেলো হয়ে আমাদের মিলন ঘটতে পারত না। প্রসঙ্গ উল্লেখ করো। উক্তিটি বিমলার তার শ্বশুরবাড়িতে নানা রকম সাবেকি নিয়মনীতি বজায় থাকলে যখন তখন তিনি স্বামীকে কাছে পেতেন না। অবাধ সাক্ষাতের সুযোগ না থাকায় বিমলা এমন উক্তি করেছিলেন। আমার সৌভাগ্যে কত কন্যার পিতার দীর্ঘশ্বাস পড়েছিল। উক্তিটি কার? কেন তার এমন কথা মনে হয়েছিল? উক্তিটি ঘরে বাইরে উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র বিমলার। বিমলা নিজে তেমন রূপবতী না হলেও রাজপুত্রের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বিমলার সৌভাগ্য নিয়ে নানা রকম কথা বিমলার কানে
আশাতে সে এমন মন্তব্য করেছিল। কথায় কথায় তাদের কত খোঁটাই খেয়েছি। কে কেন কাদের খোঁটা খেতেন? নিখিলেশ অন্য ভাইদের মতো নেশাগ্রস্ত না হয়ে বাড়ির প্রতি, এমনকি বিমলার প্রতি একনিষ্ঠ ছিলেন। এই নিয়ে ঈর্ষান্বিত হয়ে বিমলার বড় এবং মেজ যা তাকে নানা রকম খোঁটা দিতেন, সে কথাই আলোচ্য উদ্ধৃতাংশে এসেছে। বিমলার মেজ যা কেমন ছিলেন? বিমলার বিধবা মেজ জায়ের বয়স অল্প ছিল। তিনি কোনো রকম সাত্ত্বিকতার ভরং করতেন না, স্পষ্ট করে কথা বলতেন। নিখিলেশ তার থেকে মাত্র 3 বছরের ছোট হওয়ায় দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক ছিল। নিখিলেশ কোন সময় বিমলাকে নিয়ে কলকাতায় থাকতে চেয়েছিল। নিখিলেশের বাড়ির কর্ত্রী অর্থাৎ বিমলার দিদি শাশুড়ি মারা যাওয়ার পর নিখিলেশ বিমলাকে নিয়ে কলকাতায় যাওয়ার মনস্থ করেছিল। ঘরে বাইরে উপন্যাসের পটভূমিকায় দেশের কোন সময়কার কথা উঠে এসেছে? ঘরে বাইরে উপন্যাসের পটভূমিকায় এসেছে স্বদেশী আন্দোলনের কথা। সারা দেশ তখন স্বদেশী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। বাঁধভাঙা বন্যার মতো দেশের মানুষদের ভয় ভাবনাকে সেই নতুন যুগ ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নিখিলেশ সন্দীপকে কি কি প্রয়োজনে টাকা দিত, বা সন্দীপ কোন কোন প্রয়োজনে নিখিলেশের কাছ থেকে টাকা নিত? খবরের কাগজ চালানো, স্বাদেশিকতার প্রচার, ডাক্তারের পরামর্শ মতো বাইরে যাওয়া সহ সাংসারিক খরচ চালানোর জন্য সন্দীপ নিখিলেশের কাছ থেকে প্রচুর টাকা নিত। ও যে তোমাকে ভালোবাসে। ও কে? ও কাকে ভালোবাসে? উদ্ধৃতাংশে ও বলতে বিমলার গৃহশিক্ষিকা মিস গিলবিকে বোঝানো হয়েছে। মিস গিলবি বিমলাকে খুব ভালোবাসত। সেদিন একটা অপূর্ব আনন্দ এবং অহংকারের দীপ্তি নিয়ে বাড়ি ফিরে এলুম। কোন দিনকার কথা বলা হয়েছে? কে বাড়ি ফিরে এসেছিল? স্বদেশী বাণী প্রচারের জন্য যেদিন সন্দীপ নিখিলেশদের নাট মন্দিরে তেজোদ্দীপ্ত ভাষায় বক্তৃতা করেছিল, এখানে সেই দিনকার কথা বলা হয়েছে। সন্দীপের ভাষণে গর্বিত বিমলা আনন্দ ও অহংকারের দীপ্তি নিয়ে বাড়ি ফিরে এসেছিল। সমস্ত দেশের আশীর্বাদে আপনার ফাঁড়া কেটে যাবে। উক্তিটি কার? কার কোন ফাঁড়া কেটে যাওয়ার কথা বক্তা বলেছিলেন? আলোচ্য উক্তিটি ঘরে বাইরে উপন্যাসের নায়িকা বিমলার। সন্দীপ বিমলার সঙ্গে প্রথম পরিচয়ের কথা প্রসঙ্গে জানিয়েছিলেন, তাদের পরিবারের পূর্বপুরুষদের আয়ু খুবই অল্প। তার নিজের গোষ্ঠীতেও আছে যে অল্প বয়সে মারা যাবে। সন্দীপের এ কথার উত্তরে বিমলা উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন, সন্দীপবাবু খাতা দেখে আসুন। কে সন্দীপকে খাতা দেখে আসতে বলেছিল? সন্দীপের অনর্গল প্রলাপে বিরক্ত হয়ে বিমলা তাকে ব্যঙ্গ করে খাতা দেখে আসতে বলেছিল। বিমলাকে দেখে সন্দীপ কোন মন্ত্র উচ্চারণ করত? বিমলার প্রতি আকৃষ্ট হয়ে সন্দীপ বন্দে মাতরম এর পরিবর্তে বন্দে প্রিয়ং বঙ্গে মোহিনীং শ্লোক উচ্চারণ করত। নিখিলেশ সন্দীপকে কোথায় চলে যেতে বলেছিল? নিখিলেশ সন্দীপকে কলকাতায় চলে যেতে নির্দেশ দিয়েছিল। বিমলা অমূল্যের জন্য কি খাবার তৈরি করেছিল? বিমলা অমূল্যের জন্য নারকেলের পুর দিয়ে পুলি পিঠা তৈরি করেছিল। মেজরানীর বোনপোর নাম কি? সে কি এনেছিল? মেজরানীর বোনপোর নাম নন্দ। সে কলকাতা থেকে গ্রামোফোন এনেছিল। কলকাতা যাবার সময় নিখিলেশ গরুর গাড়িতে বাক্স বোঝাই করে কি নিয়ে যাচ্ছিল? কলকাতা যাবার সময় নিখিলেশ তার সমস্ত বই বাক্স বোঝাই করে গরুর গাড়িতে বাক্স করে নিয়ে যাচ্ছিল। নিখিলেশের সঙ্গে কলকাতা যাওয়ার জন্য আর কে তার সমস্ত জিনিসপত্র গুছিয়েছিল? কলকাতায় নিখিলেশের সঙ্গে থাকার জন্য তার মেজ বৌদি সমস্ত জিনিসপত্র
গুছিয়ে নিয়েছিল। নিখিলেশের কত বছর বয়সে মেজ বৌদি এ বাড়ির বউ হয়ে আসেন। নিখিলেশ যখন 6 বছর বয়স তখন মেজ বৌদি এ বাড়িতে বউ হয়ে আসেন। সে সময় তার বয়স ছিল 9 বছর। নিখিলেশের ছোটবেলায় জ্বর হলে কি পথ্য খেতে হতো? নিখিলেশের ছোটবেলায় জ্বর হলে কবিরাজ বিধান অনুযায়ী 3 দিন শুধু গরম জল আর এলাচ দানা পথ্য হিসাবে খেতে হতো। ডাকাতির তদন্তকারী দারোগার নাম কি ছিল? তদন্তকারী দারোগাকে নিখিলেশ হরিচরণ বাবু বলে সম্বোধন করেছিল। অমূল্যর বাবার নাম কি? অমূল্যর বাবার নাম নিবারণ ঘোষাল, যিনি দারোগার বাল্যবন্ধু ছিলেন। দারোগা হরিচরণ বাবু কোন কলেজে পড়তেন? দারোগা হরিচরণ বাবু রিগন কলেজে পড়তেন। দারোগা টাকা চুরির বিষয়ে কাকে সন্দেহ করেছিল? দারোগা টাকা চুরির বিষয়ে নিখিলেশের নায়েব তিনকড়ি দত্ত এবং চৌকিদার কাশেম সর্দারকে সন্দেহ করেছিল। কোনো দিন সে প্রশ্ন করব না। কার প্রশ্ন না করার কথা বক্তা বলেছেন? তার সিন্দুক থেকে গিনি সরানো আর কাছারি থেকে টাকা চুরির মধ্যে যে যোগসূত্র আছে তা নিখিলেশ বুঝতে পারলেও এ নিয়ে কোনো প্রশ্ন তিনি বিমলাকে করবে না। কলকাতা যাবার দিন বিমলা কখন জিনিসপত্র গোছাতে লাগলো? দুপুরবেলা খাওয়ার পর বিমলা তার জিনিসপত্র গোছাতে শুরু করেছিল।